পটুয়াখালীতে ঘূর্ণিঝড় দুর্গতদের ত্রাণ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, যে কোনো দুর্যোগে জনগণের পাশে আছে সরকার। ক্ষতিটা পুড়িয়ে নেওয়ার জন্য যা যা দরকার সেটা আওয়ামী লীগ করবে, আমাদের সরকার করবে, সেটা আমি আপনাদের পাশে আছি। এমপি আনার হত্যার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি নিয়ে কলকাতা ছাড়ল ডিবির দল। পর্যবেক্ষণ করা হবে ইলেকট্রনিক ডিভাইসের আলামত। ফেরার পথে সড়কে দুর্ঘটনা ঘটে বেশি। ঈদ প্রস্তুতি সভায় ওবায়দুল কাদের। ছুটির 7 দিন আগে মেরামত সংস্কার শেষ করার নির্দেশ। বাংলাদেশ এত এগিয়ে গেল আর আমাদের বাস মালিকরা দেশ দুর্বৃত্ত আর লুটপাটকারীদের দখলে, মন্তব্য মির্জা ফখরুলের। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাবে বিএনপি। বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে। বাংলাদেশ একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে, তেমনি অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সাথে আছি আমি নাবিলা সোহার। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সব সহযোগিতা করবে সরকার ও আওয়ামী লীগ। বাড়িঘর নির্মাণ সহ ভুক্তভোগী কৃষকেরও পাশে আছে সরকার। পটুয়াখালীর খেপুপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, সরকারের ধারাবাহিকতা থাকায় বাংলাদেশ এখন দুর্যোগ মোকাবেলায় সক্ষম। পটুয়াখালী থেকে বিস্তারিত জানাচ্ছেন তাহিদ মিথুন, ছবি তুলেছেন পার্থ রায়। গেল রোববার সন্ধ্যায় উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রিমাল। টানা দুদিনের তাণ্ডবে বিলীন হয়েছে ঘরবাড়ি, প্লাবিত হয় গ্রামের পর গ্রাম। ক্ষতিগ্রস্ত কৃষিক্ষেত, খামার, ব্যবসা প্রতিষ্ঠান, সড়কপথ, সবকিছু হারিয়ে অসহায় দক্ষিণাঞ্চলের লাখো মানুষ। প্রবল ঘূর্ণিঝড়ে অন্যতম ক্ষতিগ্রস্ত জেলা পটুয়াখালী। এই জেলায় প্লাবিত হয়েছে ৯,০০০ পুকুর, হাজারো ঘের, বেড়িবাঁধ ভেঙে বিধ্বস্ত হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত এসব এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা থেকে হেলিকপ্টারে এসে স্বচক্ষে দেখেন দক্ষিণাঞ্চলের মঠবাড়িয়া ও পাথরঘাটার পরিস্থিতি। সেই সব অধিকার আমাদেরকে ফিরিয়ে। এরপর পৌঁছান পটুয়াখালীর কলাপাড়ার মোজারউদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে, যেখানে তীব্র গরম উপেক্ষা করে সকাল থেকেই অপেক্ষায় অসহায় উপকূলবাসী। এ সময় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সরকার প্রধান। স্থানীয়দের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে বঙ্গবন্ধু কন্যা বলেন, সরকার ক্ষতিগ্রস্তদের পাশে আছে। শিগগিরই মেরামত করে দেওয়া হবে দুর্যোগে ঝুঁকিপূর্ণ রাস্তাঘাট আর বাঁধ। যে এই দুর্যোগের সময় মানুষের পাশে সকলে দাঁড়িয়েছেন, কাজে এই দুর্যোগের আমি আপনাদের সামনে হাজির হয়েছি দেখার জন্য। আমরা চাই আজকে যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিটা পুড়িয়ে নেওয়ার জন্য যা যা দরকার সেটা আওয়ামী লীগ করবে, আমাদের সরকার করবে, সেটা আমি আপনাদের পাশে আছি। প্রধানমন্ত্রী বলেন, রাস্তাঘাটে ব্রিজ নির্মাণের ফলে সহজ হয়েছে উপকূলের যোগাযোগ, যা ভূমিকা রেখেছে দুর্যোগ মোকাবেলায়। অঞ্চলটা সবসময় দুর্যোগ প্রবণ। ইতিমধ্যেই যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে, বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি, যাতে বর্ষার আগেই আমরা এই বাঁধগুলি নির্মাণ করে জলোচ্ছ্বাস বা পানির হাতে মানুষকে বাঁচাতে পারি, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। তাছাড়া যাদের ঘর বাড়ি ভেঙে গেছে ইতিমধ্যে আমরা খোঁজ নিতে বসেছি। তাছাড়া আমি এরপরেই আবার সকলের সঙ্গে বসবো। অবহেলিত দক্ষিণাঞ্চলে সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা কিভাবে কাটিয়ে উঠবে তাই নিয়েই দুশ্চিন্তায় উপকূলে মানুষ। অবশ্য রিমাল আঘাতের 4 দিনের মাথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফর অনেকটা আশ্বস্ত করেছে স্থানীয়দের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে যা যা করা দরকার তাই করবে সরকার। তাহিদ মিথুন, যমুনা নিউজ, কলাপাড়া, পটুয়াখালী।
এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় নেপাল ও যুক্তরাষ্ট্রে আত্মগোপনে থাকা দুজনকে গ্রেফতারে আবেদন করেছে পশ্চিমবঙ্গের সিআইডি ও কলকাতা পুলিশ। ভারতের সাথে চুক্তি থাকায় তাদের দ্রুত গ্রেফতার করা যাবে। কলকাতা ছাড়ার আগে সাংবাদিকদের তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। বলেন, উদ্ধারকৃত মাংসের ফরেনসিক ও ডিএনএ টেস্টের রিপোর্ট দ্রুত পাঠাতে ভারতীয় প্রশাসনের কাছে অনুরোধ করা হয়েছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যে খাল সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোয় সিআইডি সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ দেন ডিএমপির ডিবি প্রধান। আশা প্রকাশ করেন, দ্রুতই এমপি আনার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হবে। এখানকার কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, যেহেতু ওনাদের সাথে এক্সট্রাডিশন ট্রিটিটা আছে, তারা যেন তাকে, যেহেতু এখানে একটি হত্যা মামলা রুজু হয়েছে এবং সে তো একদম বড় রকমের অপরাধী, অতএব ইচ্ছা করলে ওনারাও যেন এই উপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা বলে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা। সিয়াম কাঠমান্ডুতে আছে এবং তাকে যেন আমাদেরকে আমরা তার সন্ধান আমরা পেয়েছি। বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে গেলেও বাস মালিকদের দৃষ্টিভঙ্গি নিম্নগামী, এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে ঈদুল আজহা উপলক্ষে নিরাপদ সড়ক যোগাযোগ সংক্রান্ত এক বৈঠকে কথা বলেন তিনি। ঈদের পর যেন সড়ক দুর্ঘটনা না ঘটে সেদিকে নজর দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী। বলেন, যানজট ও দুর্ঘটনার জন্য সড়ক খাতের উন্নয়ন চোখে পড়ে না। ঈদুল আজহায় সড়কযাত্রা নিরাপদ রাখতে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সাথে বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। যার এরিয়া সবাই সক্রিয় থাকবেন। বৈঠকে যানজট নিরসনে বিভিন্ন নির্দেশনা দেন মন্ত্রী। কোরবানির ঈদের পর সড়ক দুর্ঘটনা রোধে সজাগ থাকতে সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান তিনি। ঈদের পর অনেকগুলো দুর্ঘটনা এবং প্রাণহানি ঘটেছে, যেটা অবিশ্বাস্য, এবং এ নিয়ে সংসদও ছিল উত্তপ্ত। এই দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধ করা আমাদের দায়িত্ব। বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহন খাতের বিভিন্ন নেতারাও। তাদের সামনেই সড়ক ও পরিবহন মন্ত্রী তুলে ধরেন বাসের ফিটনেসের চিত্র। তাকানো যায় না, এত বিশ্রী। বাংলাদেশ এত এগিয়ে গেল, আর আমাদের বাস মালিকরা তাদের দৃষ্টিভঙ্গি এত নিচে নেমে গেল। এতবার বলছি, নিজে ভিজিট করেছি বারবার রাস্তায়। ফলাফল না আসলে বারবার মিটিং করেও কোনো সুফল আসবে না বলে জানান ওবায়দুল কাদের। ঢাকা সিটিতে খোঁড়াখুড়ির কাজটা, এই যে বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি আসবে সামনে, এখন কেন খোঁড়াখুড়ি? আমি সিটিকে অনুরোধ করব, সিটি কর্পোরেশনের উত্তর দক্ষিণে এই খোঁড়াখুড়িটা বন্ধ রাখতে হবে। ঘরমুখো মানুষের দুর্ভোগ ও হানিফ ফ্লাইওভারের যানজট কমাতে বিশেষ নির্দেশনা দেন ওবায়দুল কাদের। হানিফ ফ্লাইওভারে সেখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা স্টাক, পুরা ফ্লাইওভারও চলে যায়। এই বিষয়টা সিটি কর্পোরেশনের সাথে বিশেষভাবে আলাপ করার দরকার। ঈদ যাত্রায় চন্দ্রা ও গাজীপুরে বিআরটিসি বাসের সংখ্যা আরও বাড়ানোর সুপারিশও করা হয় বৈঠকে। পশুবাহী গাড়ির ব্যাপারে এখানে একটা বাড়তি মনোযোগ লাগবে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। দেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে, লুটেরাদের দখলে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, সরকার একদিকে রাজনৈতিক অধিকার হরণ করেছে, অন্যদিকে ধ্বংস করেছে সামগ্রিক অর্থনীতি। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চন্দ্রিমা উদ্যানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। এরপর রাজধানীর বিভিন্ন স্পটে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপি নেতারা। এক হৃদয়স্পর্শী দৃশ্যের অবতারণা হয়। 30 মে বিএনপি নেতাকর্মীদের জন্য ভীষণ বেদনার দিন, কারণ এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে হত্যা করা হয় বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে।
দিনটিকে নানাভাবে স্মরণ করছে বিএনপি। দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানান দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানান অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। সেখানে দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব। বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে, বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে। বাংলাদেশ একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে, তেমনি অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। এরপর দুস্থদের মাঝে খাবার বিতরণে নামেন বিএনপি নেতারা। রাজধানীর আগারগাঁও, হাইকোর্ট, নয়াপল্টন ও শাহজাহানপুর এলাকায় গরিব দুঃখীদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপি মহাসচিব। এছাড়া রাজধানীর মিরপুর, পল্লবী, উত্তরা, ধানমন্ডি সহ মোট 51টি স্পটে খাবার বিতরণ করা হয়। বিএনপির তত্ত্বাবধানে এই কর্মসূচি বাস্তবায়ন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। এদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার করে বিদেশে নিয়ে গিয়েছে। বাংলাদেশের দরিদ্র মানুষের বেঁচে থাকার অধিকার ফিরিয়ে আনতে হবে, তাদের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আজকে ঐক্যবদ্ধ রয়েছে, সুসংগঠিত রয়েছে এবং উজ্জীবিত রয়েছে। আমরা ঐক্যবদ্ধ থেকে এই আওয়ামী সরকারের পতন ঘটানোর মাধ্যমে বাংলাদেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করব। সিনিয়র নেতারা বলেন, জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করেই এগিয়ে যাবে বিএনপি, আন্দোলন চালিয়ে যাবে দাবি আদায় না হওয়া পর্যন্ত। শহীদ জিয়াউর রহমান না থাকলে আমরা গণতন্ত্র পেতাম না, শহীদ জিয়া না থাকলে আমরা মত প্রকাশের স্বাধীনতা কি সেইটা থাকতো না। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। কলকাতা থেকে ফিরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। সরাসরি যাচ্ছি সেখানে। যে এখানে পরিকল্পনা হয়েছে 2 মাস, সেটা হলো গুলশান বিভিন্ন এলাকাগুলিতে, এবং তাকে এর আগেও 2বার প্ল্যান করেছিল তাকে পৃথিবী থেকে সরিয়ে দিবে, এবং তারা বাংলাদেশের মাটিকে তারা ব্যবহার করলেন না। সেখানে তারা বললেন যে সেখানে করলে তাদের এখানে প্রবলেম হবে, সেই কারণে তারা সেটাকে বেছে নিলেন আমাদের পার্শ্ববর্তী দেশ কলকাতার সঞ্জীবা গার্ডেন। সেখানে তারা এমনভাবে তারা পরিকল্পনাটা করলেন যে সেখানে যেন তাকে হত্যা করে তার লাশটা যেন না পাওয়া যায়, এবং শুধু লাশ গুম করা উদ্দেশ্য না, এবং তার যে অবস্থানটা মানুষকে ভিন্ন খাতে নেওয়ার জন্য কোনো সময় দেখা গেল ওইটা নিয়ে গেলেন বেনাপুল, কোনো সময় নিয়ে গেলেন দিল্লিতে সে চলে গেছেন, কোনো সময় নিয়ে গেলেন মুজাফফরাবাদ, বিহার, এগুলিতে নিয়ে, অর্থাৎ আমাদের তদন্তকারী কর্মকর্তা বাংলাদেশ এবং কলকাতার তদন্তকারী কর্মকর্তাদের তাদেরকে ভিন্ন দিকে ধাবিত করার তাদের অনেক প্রচেষ্টা চলছিল। তাহলে এভাবে তারা একদম প্রি প্ল্যান ঠান্ডা মাথায় তারা কিন্তু এই অপরাধটি সংঘটিত করেছিল। এখন আমাদের কথা হলো যে মূল যে প্ল্যানার, মদতদাতা, বেনিফিশিয়ারি, সে এখনো আমাদের কাছে নেই। এখন আমরা আরেকজন যে রয়েছে সে সিয়াম, সে আছে কাঠমান্ডুতে, আমরা যতটুকু জানি, সেটাও আমাদের কাজ চলছে। এখন আসলে আমরা 2 দেশের তদন্তকারী কর্মকর্তারা আমরা তদন্ত করছি। এখন হঠাৎ করে এখানে দেখেন এলাকার আধিপত্য বিস্তার নিয়ে কোনো সমস্যা আছে কিনা, এখানে রাজনীতি, প্রতিদ্বন্দ্বী, অর্থনৈতিক, সামাজিক, বা এখানে উনি মাঝে মাঝে কিন্তু কলকাতায় যেতেন, মাননীয় সংসদ, উনি একজন জনপ্রিয় সংসদ, ওনার এখানে ব্যবসা বাণিজ্য ছিল কিনা, অথবা উনি যখন গোপালের বাসা থেকে বের হওয়ার পরে উনি এই যে শিমুল ভুইয়া তাকে যে নিয়ে গেলেন ওই সঞ্জীবা গার্ডেনে, সেখানে উনি কি আবার নতুন ব্যবসায়ী সেজে নতুন ব্যবসায়ীর মিথ্যা তত্ত্ব দিয়ে সেখানে নিয়ে গিয়েছিলেন কিনা, আমরা কিন্তু সবগুলি কিন্তু, এবং আপনারা যারা সাংবাদিক বাইরে আছেন আপনারাও অনেক ধরনের তথ্য আপনারা আমাদেরকে দিচ্ছেন, সবকিছু আমরা বিচার বিশ্লেষণ করছি, পাশাপাশি ইন্ডিয়ান পুলিশ এগুলো বিচার বিশ্লেষণ করছে। হঠাৎ করে কোনো একটা মোটিভ, কোনো একটা উদ্দেশ্য স্পেসিফিক এই বলাটা এই মুহূর্তে সঠিক হবে না। এটা আমরা মনে করি মদতদাতা তো রয়েছে, মদতদাতার সাথে যারা আরো কিছু রয়েছে, আমরা তো অনেকে তো আমাদের কাছে রয়েছে। এখন এদের কাছে আরো আমরা রিমান্ডে আরো জিজ্ঞাসাবাদ করছি। পাশাপাশি মদতদাতা ছাড়াও আপনি জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ কাঠমান্ডুতে অনেকে অবস্থান, তাদের সবকিছু আমরা চেষ্টা করছি। আমাদের এখন মূল কাজটি হচ্ছে, যেহেতু আপনারা জানেন এই মামলাটা কিন্তু মূলত আমরা একটা কনক্লুসিভ পর্যায়ে নিয়ে এসেছি, কারণ আমাদের এখন আর যে আমাদের যে এখন যে
আমাদের যে আলামতকে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। পাশাপাশি আমাদেরকে পারিপার্শ্বিক সাক্ষ্য টাক্ষ্য ডিজিটাল এভিডেন্স আমাদের কাছে রয়েছে, সবকিছু আমাদের, এবং দুই পক্ষের মানে গুরুত্বপূর্ণ আসামিরা গ্রেপ্তার রয়েছে এবং তাদের কাছ থেকে তথ্যপত্র নিয়ে আমি মনে করি আমরা মামলাটার কনক্লুসিভ পর্যায়ে আছে। এখন আমাদের কাজটা হবে ওই কিছু কিছু আসামি যারা বাইরে অবস্থান করছেন তাদেরকে দ্রুতই ফিরিয়ে এনে দুই দেশের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে আমরা দ্রুতই তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করবো। আমাদের পুরো জট খুলতে কতদিন সময় লাগতে পারে? এখন পর্যন্ত একটা ধোঁয়াশা অবস্থা। জট বলতে আমরা তো অলরেডি বললাম যে এটা কনক্লুসিভ পর্যায়ে আমরা নিয়ে এসে পড়েছি আমরা, কারণ আপনারা জানেন তারা মানে হত্যাকাণ্ডের জন্য স্থানটা বেছে নিয়েছে কলকাতার সঞ্জীবা গার্ডেন, বাট যারা এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে মদতদাতা, মূল ঘাতক থেকে শুরু করে সকল আসামিকে তো মোটা থাকে বাংলাদেশি। অতএব আমাদের মূল কাজ হবে এখন হত্যার সবকিছু তো আমরা মোটামুটি আমাদের নখদর্পণে চলে আসছে এবং কনক্লুসিভ পর্যায়ে আমরা নিয়ে এসেছি। আমরা মনে করি বাকিদের জন্য আমরা কাজ করছি, আমরা শীঘ্রই তাদেরকে আইনের আওতায় আনে বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো। সাংবাদিকদের সাথে কথা বলছেন ডিএপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। দুর্নীতির অভিযোগ ওঠা সাবেক আইজিপি বেনজির আহমেদের বিদেশ গমনে এখনও নিষেধাজ্ঞা চায়নি দুদক। এ নিয়ে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। তিনি বলছেন বন্দরগুলোতে সতর্কতাও জারি করেনি দুদক। এর মাধ্যমে বেনজিরকে দেশের বাইরে চলে যাওয়ার সুযোগ করে দিয়েছে তারা। বিপুল সম্পদ গড়ে তুলতে বেনজির পুলিশ মহাপরিদর্শকের পদের অপব্যবহারও করেছেন বলেও মন্তব্য এই আইনজীবীর। ব্যারিস্টার ওমর ফারুক বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও দুর্নীতির বিরুদ্ধে বড় বড় কথা বলে বেনজির তলে তলে দুর্নীতি করে গেছেন, যা শুধু পুলিশ কিংবা প্রশাসনের নয়, দেশের ভাবমূর্তি নষ্ট করেছে। অচিরেই বেনজির আহমেদের বিদেশ যাওয়া ঠেকাতে এবং তাকে বিচারের মুখোমুখি করতে দুদকের প্রতি আহ্বান জানান এই আইনজীবী। আমরা যারা এখানে এই প্রিমাইজে কথা বলতেছি, এই প্রিমাইজও অপরাধী হবে যে একটা বড় ধরনের বড় মাপের একজন অপরাধীকে আপনি চিহ্নিত করেছেন, চিহ্নিত করার পরও উনি চলে গেছে মানে কি তখন মানুষ অ্যাজিউম করবে যে ওনাকে চলে যেতে দেওয়া হয়েছে। সড়ক মহাসড়কের পাশে কোরবানির পশুর হাট বসানো যাবে না। নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। দুপুরে সচিবালয়ে কোরবানির পশুর হাট ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। বলেন, এবার কোরবানির পশুর হাটে অনলাইনে হাসিল দেওয়া যাবে। নির্দিষ্ট স্থানে স্বাস্থ্যসম্মত উপায়ে পশু কোরবানি করতে হবে। কোরবানির পর 24 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করতে হবে। মন্ত্রী বলেন, এবার গাবতলী ব্রিজের ওপর চামড়ার বাজার করা যাবে না, এতে বর্জ্য ব্যবস্থাপনার সংকট হবে। বৈঠকে চামড়া ব্যবস্থাপনা নিয়ে শিল্প মন্ত্রণালয়ের ওপর ক্ষোভ প্রকাশ করেন এজিআরডি মন্ত্রী। বলেন, আগে ব্যবসায়ীরা গ্রামে ব্যাপারীর মাধ্যমে চামড়া সংগ্রহ করত, আর এখন চামড়া ফেলে দিতে হয়। সাভারে ট্যানারি বর্জ্য শোধনাগারে ইটিপি কার্যকর করতে না পারায় শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাকে ভর্ৎসনা করেন স্থানীয় সরকার মন্ত্রী। সড়ক মহাসড়কের উপর বা রাস্তার পাশে যেখানে স্বাভাবিক যান চলাচল বিঘ্নিত হতে পারে সেখানে কোনো ক্রমে পশুর হাট বসানো যাবে না। এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তৃতীয় ধাপের নির্বাচনে 87 উপজেলায় 38% ভোট পড়েছে। এ সংখ্যা আরেকটু বাড়তে পারে এমনটা জানিয়েছেন নির্বাচন কমিশনের বিদায়ী সচিব জাহাঙ্গীর আলম। বলেন, নিজ কাজে স্বচ্ছতার ঘাটতি ছিল না। নির্বাচন কমিশনে এক যৌথ ব্রিফিংয়ে কথা বলেন সাবেক সচিব। এর আগে বিদায় সংবর্ধনা দেওয়া হয় জাহাঙ্গীর আলমকে। বরণ করে নেওয়া হয় নতুন সচিব শফিউল আজিমকে। তিনি এর আগে বিমান বাংলাদেশের সচিব ছিলেন। ইসিতে কাজ শুরুর প্রথম দিন যৌথ ব্রিফিংয়ে শফিউল আজিম বলেন, মুক্ত সমাজে তথ্য প্রবাহ যথাযথ না হলে তা দূষিত বায়ুতে পরিণত হয়। সবসময় স্বচ্ছতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনে যোগ দিতে পেরে তিনি কৃতজ্ঞ।